আসসালামু আলাইকুম। আজকে আমাদের বার কাউন্সিল লিখিত ক্লাসে আমরা তামাদি আইন নিয়ে পড়ব। তামাদি আইনে আপনার মার্কস আছে 15। যদিও আইনটা ছোট, কিন্তু লিখিতের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাস্তব জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা তামাদি আইনটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আসলে তামাদি আইনের আহ, মোট ধারা আছে 29টি। হ্যাঁ, মোট তফসিল আছে 3টি, মোট অনুচ্ছেদ 183টি। এটি 1908 সালের 9 নং আইন এবং কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। আর এটা সর্বপ্রথম আইনে পরিণত হয় 1859 সালে। এটি একটি পদ্ধতিগত আইন এলো বিষয়। তাহলে আমরা প্রাথমিক কিছু বিষয় দেখলাম। আর তামাদি আইনের আহ, ফৌজদারি মূল মামলায় তামাদের বিধানটা প্রযোজ্য হয় না। আমরা এখন দেখব যে তামাদি আইনের যে 29টা ধারা আছে, আমরা খুব শর্ট করে বিষয়টা একটু দেখি। দেখেন, তামাদি আইনের আহ, ধারা একে বলা আছে সংক্ষিপ্ত শিরোনাম, 2-এ কিছু সংজ্ঞা দেওয়া আছে। তারপরে হচ্ছে এগুলো প্রিলিমিনারির জন্য লাগে। এরপরে তামাদি ধারা 3-এ বলা আছে তামাদের মেয়াদ শেষে মামলা করলে মামলা খারিজ হয়ে যায়। এরপরে হচ্ছে হলো ধারা 4-এ আছে আদালত বন্ধ থাকলে পরের কার্য দিবসে মামলা আপিল দরখাস্ত দায়ের করা যায়। 5-এ বিলম্ব মওকুফের আবেদন বা সময় বৃদ্ধিকরণ। 6-এ বৈধ অপারগতা লিগ্যাল ডিসেবিলিটি। 7-এ কতিপয় ব্যক্তিদের মধ্যে একজনের অপারগতা থাকলে যা হয়। 8-এ হচ্ছে হলো ব্যতিক্রম, অর্থাৎ 6-7 ধারার ব্যতিক্রম। আমরা সামনে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এবং 9-এ সময়ের অবিরাম চলন, একবার শুরু হলে এটা কন্টিনিউ চলতে থাকবে, আমাদের এটা বন্ধ থাকবে না। 10-এ হচ্ছে হলো ওসি বা ট্রাস্টি এর প্রতিনিধির বিরুদ্ধে মামলায় তামাদিটা প্রযোজ্য হবে না। এবং 11 ধারাতে বলা আছে বৈদেশিক বৈদেশিক চুক্তির ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়। ধারা 12 যে সময় বাদ যাবে, অর্থাৎ তামাদিতে বিভিন্ন সময়সীমা বাদ দেওয়ার সুযোগ আছে। এরপরে হচ্ছে হলো আপনার 13-তে বিবাদী যখন বিবাদী যখন দেশের বাইরে থাকবে, তখন তামাদের মেয়াদটা ওই সময়টা বাদ যাবে। এবং 14-তে বলা আছে ভুল আদালতে মামলা দায়ের করলে সদ্বিশ্বাসে সেই সময়টুকু বাদ দিয়ে তামাদের মেয়াদ হিসাব করতে হবে। এরপরে 15-তে কার্যধারা যদি আদালতের কোনো কার্যক্রম বা কার্যধারা স্থগিত থাকলে সেই সময়টুকু বাদ দিতে হবে। 16-তে বলা আছে নিলাম রদের মামলায় যে সময় অতিবাহিত হবে তা বাদ দিতে হবে। 17-তে বলতেছে যে মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যু হলে তখন আম, ওই সময়টা বাদ দিয়ে যখনই ওনারা আবার পরবর্তীতে যারা অধিকারী, ওই সেমলি আবার অধিকার অর্জন পর্যন্ত আমাদের মেয়াদ গণনাটা বন্ধ থাকবে। এরপরে হচ্ছে হলো 18-তে প্রতারণার ফলাফল। 19-এ বলতেছে লিখিতভাবে স্বীকারোক্তির ফলাফল। আর 20-এ সুদ প্রদানের ফলাফল। 21-এ অক্ষম ব্যক্তি। 22-এ বাদী বিবাদীকে পক্ষভুক্ত করা। 23-এ অবিরাম চুক্তি ভঙ্গ করলে যে বিষয়টা হয়, নতুন করে আবার আমাদের শোনা মানে শুরু হয়, গণনার মেয়াদ শুরু হয়। 24-এ বলতেছে কোনো কাজ ধারা তাৎক্ষণিক সমস্যা হয় না, কিন্তু পরবর্তীতে যখন সমস্যা দেখা দিবে তখন আমাদের মেয়াদ গণনা শুরু হবে। 25-এ আমরা জানি গ্রেগরিয়ান পঞ্জিকা অনুসারে দলিল গণনা করতে হবে। 26-এ সুখাধিকার অর্জনের বিষয়টা বলা আছে। 27-এ অর্থাৎ ব্যবহারজনিত অধিকারের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দখলকার যদি জীবন শর্তে 3 বছরের অধিকার ইজারা শর্ত দখলকার হয় তা বাদ যাবে। এবং 28-এ বলতেছে যে অধিকার বিলুপ্তি। এবং 29-এ সংরক্ষণ বা কোন ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, অর্থাৎ তামাদি আইনের যে মানে কোথায় কোথায় তামাদি আইনটা প্রযোজ্য হয় না সেই বিষয়টাই বলা আছে। আচ্ছা, আমরা যদি ওভারঅল যদি একটু দেখি, তামাদি আইনটা একটা পদ্ধতিগত আইন, বাট 26 এবং 28 ধারার মধ্যে এখানে কিছুটা তাদেরকে পদ্ধতির বাইরেও এটা মূল আইনের মতোই কাজ করে। যেমন আপনার পেনাল কোড একটা মূল আইন, অর্থাৎ তারপরেও এখানে অনেকগুলো বিষয় আছে যেখানে ওখানে কিছু সেকশন রয়েছে যেগুলি আপনার পদ্ধতি আইনের মতোই কাজ করে। এরকম মোটামুটি সব জায়গাতেই রয়েছে। যেমন ফৌজদারি, যদিও এটি একটা পদ্ধতিগত আইন, কিন্তু ওখানেও কিছু কয়েকটা ধারা আছে যেখানে শাস্তি দেওয়ার কথা বলা আছে। তো সব মিলেই আমরা যদি ওভারঅল দেখি যে তামাদি আইনটা একটা পদ্ধতিগত আইন। তো আমরা এখন আবার দেখব যে আইন ফাটের লিখিত বইয়ের মধ্যে যেই বার এবং বিজিএস এর যে প্রশ্নগুলো আসছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখানে অ্যাটলিস্ট যে আপনার আইন পাঠ লিখিত বইতে প্রায় 65টা প্রশ্নের মতো দেওয়া আছে। আমরা এই 65টা প্রশ্ন একটু দেখবো, যেগুলো ম্যাক্সিমাম প্রশ্নই বার বিজিএস এ আসছিল। আশা করি আপনাদের কাজে লাগবে। তো আর কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা যদি মনোযোগ সহকারে যদি পুরো ভিডিওটা দেখেন,
তাহলে ইনশাল্লাহ আপনাদের যারা লিখিত দিবেন, পাশাপাশি যারা সামনে ফ্রিলি পরীক্ষা দিবেন, এমসিকিউ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা পাশ করতে চান, তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুরো কনসেপ্টগুলি ক্লিয়ার হবে যে আসলে লিখিত এবং ফ্রিলির মধ্যে কোনো ওইভাবে কোনো তফাৎ নাই। হ্যাঁ, অর্থাৎ লিখিত বলতে আপনি লিখে বুঝাইতেছেন যে বিষয়টা, আর ফ্রিলি বলতে এমসিকিউতে আপনাকে ওনারা 4টা কনসেপ্ট দেওয়া হয়েছে, কোনটা সঠিক হবে সেটাই আপনার আনসার করার চেষ্টা করা হয়, বাট একই জিনিস। আর যারা আপনারা আসলে খুব ভালো প্রিপারেশন নিতে চান তাহলে তাদের জন্য আসলে লিখিত বেসিসে প্রিপারেশন নেওয়াটাই জরুরি। হ্যাঁ, আর এমনি যদি আপনার লিখিত বেসিসটা যদি পুরো ধারণা থাকে তাহলে আপনাদের এমসিকিউতে পাস করা একদম সহজ, কারণ পুরো কনসেপ্টের বিষয়গুলো লিখার মধ্যে চলে আসে। হ্যাঁ, তো এই জন্য আসলে আপনারা লিখিতের প্রতি খুব বেশি জোর দিবেন, তাই ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা মানে এমসিকিউতে পাস করতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর আপনারা জানেন যে আসলে লিখিত পরীক্ষার জন্য তেমন একটা সময় পাওয়া যায় না, তো এই জন্য আসলে আপনারা যদি পূর্ব থেকে যদি লিখিত বেসিসে, অর্থাৎ যে যে বিষয়গুলো মুখস্থ রাখা দরকার, যে যে বিষয়গুলো আপনারা একটু মেমোরাইজ করা দরকার, সেই বিষয়গুলো যদি শুরু থেকে যদি করে ফেলেন তাইলে আসলে যখনই আপনাদের লিখিত পরীক্ষা দিবেন ওই বিষয়গুলো একদম ইজি হয়ে যায়। আসলে আইনের বিষয়গুলো কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, সব বিষয় আসলে বুঝবেন এরপরে মুখস্থ করবেন, দুটোই কাজ করে। আর আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আসলে মুখস্থটা করবেন কিভাবে, আমরা আসলে সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করি। আমরা যখন 5 ক্লাসগুলো করি তখন আমরা ধরে ধরে আমরা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি যে আমরা পাঁচ ধারাটা যে কিভাবে মনে রাখবো। হ্যাঁ, এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, আমাদের 3 ধারাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা আমরা কিভাবে মনে রাখবো, যে প্রত্যেকটা জায়গাতে আমাদের কিছু টেকনিক বা কিছু পার্সোনাল যেগুলো রূপকথ্যে আমরা ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করি যেন দীর্ঘদিন মনে থাকে। আসলে আইনের বিষয়টা তো একটু জটিল বিষয়, আর বেয়ার অ্যাক্টের যে বিষয়গুলো আছে এগুলো আসলে বোঝাটাও অনেক বেশি কঠিন। তো এই জন্য আসলে আমরা ক্লাসের মধ্যে বিষয়গুলো সহজ করে বলার চেষ্টা করি। আর এখন আমরা যে বিষয়টা শুরু করতে চাই সেটা হচ্ছে লিখিততে আমরা আইন পাঠের মোটামুটি সকল প্রশ্নগুলো বার বিসিএস এ দেওয়া আছে, কোয়ালিটিপূর্ণ বই। আপনারা আইন পাঠ সবাই কিনে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সব বিষয়গুলোই দেওয়া আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। কোশ্চেন নাম্বার 1, দেখেন ডিলিমিটেশন অ্যাক্ট 1908 প্রণয়নের প্রেক্ষাপট কি? 2022 আসছে বিজিএস পরীক্ষাতে। ব্রিটিশ ভারতে 1793 সাল হতে সময়ে সময়ে বিভিন্ন রেগুলেশন প্রণয়নের মাধ্যমে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ নির্ধারণ করা হতো। 1859 সাল পর্যন্ত ভারতে একক কোনো তামাদি আইন ছিল না। 1859 সালের পূর্বে ভারতীয় আদালতগুলো 2 ধরনের তামাদি আইন ও ব্যবহার করছিল। প্রেসিডেন্সি শহরগুলো তথা কলকাতা, মাদ্রাজ এবং বোম্বেতে রয়্যাল চার্টার ধারা প্রতিষ্ঠিত এবং আদালতের আদি এখতিয়ারাধীন অঞ্চলে ইংলিশ তামাদি আইন এবং মফস্বল কোর্টগুলোতে আপনার 1793 সাল থেকে রেগুলেশন ধারা সময়ে সময়ে প্রণীত তামাদির বিধান প্রযোজ্য ছিল। অতঃপর ব্রিটিশ ভারতে দেওয়ানি মোকদ্দমার তামাদির মেয়াদ নিয়ন্ত্রণ করতে সর্বপ্রথম 1859 সালে 14 নং আইন প্রণয়ন করা হয়েছিল। উক্ত আইনটি 1862 সালে কার্যকর হয়েছিল। পরবর্তীতে 1859 সালে তামাদি আইনের পরিবর্তে 1871 সালে তামাদি আইন প্রবর্তন করা হয়েছিল। 1871 সালের তামাদি আইনে সরকার কর্তৃক যে কোনো মোকদ্দমা দায়েরের সময় 60 বছর ছিল। পরবর্তীতে 1871 সালের তামাদি আইনের পরিবর্তে 1877 সালের তামাদি আইন প্রবর্তন করা হয়েছিল। মামলা, আপিল এবং আবেদনের তামাদির মেয়াদ সম্পর্কিত আইন একীভূতকরণ ও সংশোধনার্থে এবং অন্যান্য উদ্দেশ্যে 1908 সালের তামাদি আইন প্রণয়ন করা হয়। এটা 1908 সালের 9 নং আইন। আইনটি 1909 সালের 1 জানুয়ারি হতে কার্যকর হয়। সামান্য কিছু পরিবর্তন করে বর্তমানে এই আইনটি বাংলাদেশে বলবৎ আছে। তাহলে আমরা এখানে মোটামুটি কি দেখলাম, তামাদি আইন প্রণয়নের প্রেক্ষাপটটা কি সেটাই আমরা দেখেছি। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখি। আমরা 1908 সনের তামাদি আইনের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য বর্ণনা করুন। তামাদি আইনের প্রকৃতি: তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। যে স্থানে ঘটনা ঘটেছে বা যে স্থানে মামলা হয়েছে সেই স্থানে আইন দ্বারা তামাদি আইন নিয়ন্ত্রিত হয়। এই কারণে
এটাকে লেক্স ফরি বা স্থানীয় আদালতের আইন বলা হয়। তামাদি আইন পদ্ধতিগত আইন হওয়ার এটা কোনো পক্ষের অনুকূলে কোনো ধারার সৃষ্টি করে না, বা এই আইন মোকদ্দমা দায়েরের কোনো কারণ সৃষ্টি বা সংজ্ঞায়িত করে না। তামাদি আইন কোনো মোকদ্দমা, আপিল বা আবেদন দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ করে, উক্ত মেয়াদ গণনার পদ্ধতি বর্ণনা করে এবং উক্ত মেয়াদ অতিবাহিত হওয়ার পর দায়েরকৃত মোকদ্দমা, আপিল বা আবেদনের ফলাফল নিয়ে আলোচনা করে। তামাদি আইনের মূল ভাষ্য হলো, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা, আপিল বা আবেদন খারিজ হবে, কিন্তু যে অধিকার বা প্রতিকার বলবৎ করার জন্য উক্ত মোকদ্দমা দায়ের করা হয়েছিল, উক্ত অধিকার বা প্রতিকারটি বিলুপ্ত হবে না। তামাদির মেয়াদ অতিবাহিত হওয়ার কারণে মোকদ্দমা দায়ের বাড়িতে হয়েছে বা দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয়েছে, এবং এই কারণে তামাদিতে বাড়িত অধিকার বা প্রতিকারটি আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না। কিন্তু তামাদি আইন যেহেতু উক্ত অধিকার বা প্রতিকার বিলুপ্ত করেনি, সেহেতু অন্য কোনো পন্থা সেটা বলবৎ করা যেতে পারে। যেমন ঋণের টাকা আদায়ের জন্য নির্ধারিত তামাদির মেয়াদ অতিবাহিত হওয়ার কারণে আদালতে মোকদ্দমা দায়ের করে উক্ত অর্থ আদায় করা যাবে না, কিন্তু ঋণ গ্রহীতা উক্ত অর্থ স্বেচ্ছায় পাওনাদারকে ফেরত দিতে কোনো বাধা নেই। এই ক্ষেত্রে দেনাদার ঋণটি যে তামাদিতে বাড়িত সেটা সম্পর্কে অবগত না হয়ে যদি পাওনাদারকে ঋণ পরিশোধ করে দেয়, উক্ত ক্ষেত্রে দেনাদার পাওনাদারের বিরুদ্ধে উক্ত অর্থ ফেরতের মামলা দায়ের করতে পারে না, এই যুক্তিতে যে ঋণ উদ্ধারের অধিকার তামাদিতে বাড়িত হয়েছে। ব্যতিক্রম: তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, কিন্তু এই নীতির ব্যতিক্রম তামাদি আইনের 26 এবং 28 ধারায় উল্লেখ করা হয়েছে। তামাদি আইনের 26 ধারায় সুখাধিকার অর্জন, 28 ধারায় বিরুদ্ধ দখলের মাধ্যমে সম্পত্তিতে শর্ত অর্জন করার বিধান থাকায় উক্ত বিধানসমূহ তথ্যগত আইনের অধীনে পড়ে। তামাদি আইনের পরিধি: তামাদি আইনের প্রস্তাবনা পরিষ্কারভাবে তামাদি আইনকে দুটি ভাগে ভাগ করেছে। ক, ধারা 3 থেকে 25 পর্যন্ত আদালতে মোকদ্দমা, আপিল এবং আবেদন দায়ের সম্পর্কে আইন নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 26 থেকে 28 পর্যন্ত দখলের মাধ্যমে মালিকানা অর্জন তথা বিরুদ্ধ দখল বা ব্যবহার সত্ত্ব বা সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে 26 এবং 28 ধারা হচ্ছে এটি একটি মূল আইনের মতো, যার মাধ্যমে মালিকানা অর্জন বা ব্যবহার সত্ত্ব বা সুখাধিকার নিয়ে যে বিষয়টা, এটা আমরা দেখতে পেরেছি। এরপর দেখেন, এছাড়া তামাদি আইনের প্রথম তফসিলের 3টা ভাগ উল্লেখ করা হয়েছে, যথা প্রথম তফসিলের 3টি ভাগগুলো হচ্ছে 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত বিভিন্ন মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 1 থেকে 149 পর্যন্ত আপনি মোকদ্দমা দায়েরের সময়সীমা সম্পর্কে দেওয়া হয়েছে। এরপরে দেখেন 150 থেকে 157 পর্যন্ত বিভিন্ন দেওয়ানি, ফৌজদারি, আপিল দায়েরের তামাদির মেয়াদ আলোচনা করা হয়েছে। এখানে 1 থেকে 149 পর্যন্ত মোকদ্দমা দায়ের বলতে আসলে দেওয়ানি মোকদ্দমা দায়েরকে বোঝানো হয়েছে, আর 150 থেকে 157 পর্যন্ত দেওয়ানি এবং ফৌজদারি আপিল দায়েরের তামাদির মেয়াদ আলোচনা করা হয়েছে। 158 থেকে 183 পর্যন্ত বিভিন্ন দেওয়ানি আদালত দরখাস্ত দায়ের করার তাদের মেয়াদ আলোচনা করা হয়েছে। এরপর দেখেন, আমরা তামাদি আইনের উদ্দেশ্যটা একটু দেখি। কেন তামাদি আইনটা আপনার প্রণয়ন করা হয়েছে? তামাদি মেয়াদ নির্ধারণ করে দেওয়া। তামাদি আইনের প্রথম উদ্দেশ্য আমরা দেখছি তামাদির মেয়াদ নির্ধারণ করে দেওয়া। বিদ্যমান অধিকার আদালতের মাধ্যমে কতদিনের মধ্যে বলবৎ করা যেতে পারে সেই মেয়াদ নির্ধারণ করে দেওয়া, এবং উক্ত মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা, আপিল বা আবেদন বারিত করা তামাদি আইনের একটি মৌলিক উদ্দেশ্য। দেখেন, তামাদি আইন যদি প্রণয়ন না হইতো তাহলে তাহলে মানুষ এক একটা বিষয় নিয়ে বারবার আপিল করত, বারবার দরখাস্ত দায়ের করত, এবং বারবার দেওয়ানি মামলাগুলো দায়ের করতে পারতো এক একটা বিষয় নিয়ে, এক একটা নিয়ে, তখন কোনো সময়সীমা থাকতো না। এক্ষেত্রে আপনার অনেক সমস্যা হয়ে যেত, একটা বিষয় নিষ্পত্তি হইতে অনেক বেশি সময় লাগতো। এই জন্যই আসলে তামাদি এই যে আইনটা করার মাধ্যমে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে আপনি কতটুকু সচেতন, আপনি ওই সময়ের মধ্যে আপনার অধিকার চান কিনা, নাকি আপনি অধিকার ত্যাগ করেছেন, সেই বিষয়টাই আসলে ফুটিয়ে তোলার জন্য আসলে তামাদি আইনের
এটি প্রধান উদ্দেশ্য। এরপর দেখেন, তামাদির মেয়াদ গণনা সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ করে দেওয়া। তামাদির মেয়াদ গণনা সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ করে দেওয়া। শুধুমাত্র মোকদ্দমা, আপিল বা আবেদন দায়ের করতে তামাদির মেয়াদ নির্ধারণ করে দেওয়াই তামাদি আইনের একমাত্র উদ্দেশ্য নয়, বরং উক্ত মেয়াদ কিভাবে গণনা করতে হবে, গণনা করতে কোন কোন সময় বাদ দিতে হবে বা যোগ করতে হবে, এমন মেয়াদ হিসাব করতে আদালত কোন নীতি ধারা পরিচালিত হবে এবং এমন মেয়াদ অতিবাহিত হলে আদালতের করণীয় সম্পর্কে বিধান নির্ধারণ করে দেওয়া তামাদি আইনের উদ্দেশ্য। এরপর দেখেন, মামলা, আপিল বা কতিপয় দরখাস্ত দাখিলের মেয়াদ একত্রীকরণ। তামাদি আইনের উদ্দেশ্য সম্পর্কে তামাদি আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, মামলার মেয়াদ সম্পর্কিত আইন একীভূতকরণ বা সংশোধনার্থে এবং অন্যান্য উদ্দেশ্যে প্রণীত আইন। এবং প্রস্তাবনায় আরো বলা হয়েছে, মামলা, আপিল বা কতিপয় দরখাস্ত আদালতের দাখিলের মেয়াদ সম্পর্কিত আইন একীভূত ও সংশোধন করার জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে তামাদি আইন প্রণয়ন করা হয়। এরপর দেখেন, মোকদ্দমা দায়ের করার পথ রুদ্ধ করা। কোন বিরোধ বিষয়ে নির্দিষ্ট সময়ে অতিবাহিত হওয়ার পর এমন বিরোধ নিয়ে মোকদ্দমার পথ রুদ্ধ করে দেওয়া তামাদি আইনের উদ্দেশ্য। তামাদি আইনের 3 ধারা অনুসারে তামাদিতে বারিত প্রত্যেকটি মোকদ্দমা, আপিল বা আবেদন খারিজ হিসাবে গণ্য হবে। এরপরে জীর্ণ অচল বিরোধকে বারিত করা। তামাদি আইন হলো ন্যায় বিচার ও শান্তি, তারপরে হচ্ছে বিরাম সংক্রান্ত আইন। জীর্ণ বা অচল বিরোধ বা সত্য বারিত করতে তামাদি আইন প্রণয়ন করা হয়েছে। কোনো ব্যক্তিকে তার সম্পত্তি হতে বঞ্চিত করা তামাদি আইনের উদ্দেশ্য না, বরং নিজের অধিকার বলবৎ করতে অবহেলা এবং দীর্ঘসূত্রিতা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাই তামাদি আইনের উদ্দেশ্য। সময় নির্ধারণ করে দেওয়া অপরিহার্য কারণ সময়ের বিবর্তনের সাথে সাথে দাবি প্রমাণ করা কঠিন হয়ে পড়ে এবং দালালিক সাক্ষ্য ধ্বংস হওয়ার উপক্রম হয় এবং সাক্ষীর স্মৃতি বিবর্ণ হয়ে যায়। এটাই হচ্ছে আপনার সময় নির্ধারণ করে দেওয়ার ফলাফল। এরপরে দেখেন, অধিকার ধ্বংস করা না বরং বারিত করা। অধিকার ধ্বংস করা তামাদি আইনের উদ্দেশ্য না, বরং তামাদিতে বাড়িতে অধিকারকে বারিত করাই তামাদি আইনের উদ্দেশ্য। জননীতি নিশ্চিতকরণ। তামাদি আইন জননীতিতে ভিত্তিতে প্রণীত হয়েছে এবং জনগণের মঙ্গলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আইনগত অধিকার প্রাপ্তির জন্য অন্য কোনো মোকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত দায়ের করার জন্য তামাদির মেয়াদ নির্ধারণ করে দিয়েছে। জনগোষ্ঠীর মধ্যে শান্তি এবং বিরাম নিশ্চিত করতে সম্পত্তিতে সত্ত্ব বা কোনো অধিকার অবিরামভাবে অনিশ্চয়তা বা সন্দেহের মধ্যে রাখা ঠিক নয়। দীর্ঘদিন ধরে সত্য দাবি অপরপক্ষের প্রতি ন্যায় বিচার অপেক্ষা অধিক নিষ্ঠুর করে। তামাদি আইনের মূল নীতি হলো প্রতিকার দাবি করার ক্ষেত্রে দাবিকারকে তৎপর হতে হবে এবং অপ্রয়োজনীয় বিলম্ব দীর্ঘসূত্রিতা এড়িয়ে চলতে তামাদি আইন পরিচিত করে। তবে আমরা দেখি মোকদ্দমার সমাপ্তি। রাষ্ট্রের স্বার্থে এটা প্রয়োজন যে প্রত্যেক মোকদ্দমার একটা সমাপ্তি থাকতে হবে। এখতিয়ার সম্পূর্ণ আদালত কর্তৃক সিদ্ধান্ত কোনো উচ্চ এখতিয়ার সম্পন্ন আদালতে চ্যালেঞ্জ করার জন্য, যেমন আপিল বা রিভিশন বা আবেদন করার সময় তামাদি আইন নির্ধারণ করে দিয়েছে। একবার এ সময় অতিক্রম হয়ে গেলে এবং উচ্চ আদালতে বিষয়টি চ্যালেঞ্জ না করা হলে তখন আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায় এবং মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে। তাহলে আমরা দেখলাম তামাদি আইনের উদ্দেশ্যটা কি, তারপরে হলো তামাদি আইনের পরিধি কি, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি। তামাদি আইনের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য আমরা দেখেছি। আশা করি ভিডিওটা 2বার শুনলে ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে। এরপরে দেখেন, আমরা এর পরবর্তী প্রশ্ন পড়ি, তামাদি আইনের উদ্দেশ্যটা কি। এটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। তামাদি আইন 1908 এর উদ্দেশ্য আলোচনা করুন, এটা আমরা আর পড়বো না। সেম আগের প্রশ্নটাই, তামাদের মেয়াদ নির্ধারণ করে দেওয়া, তারপর হচ্ছে কি তামাদের মেয়াদ গণনা সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ করে দেওয়া, তারপরে হলো মামলা, আপিল ও কতিপয় দরখাস্ত দাখিলের মেয়াদ একত্রীকরণ, মোকদ্দমার দায়ের করার পথ রুদ্ধ করা, তারপরে জীর্ণ অচল বিরোধকে বারিত করা, অধিকারকে ধ্বংস করা না বরং বারিত করা, লাস্ট জননীতি নিশ্চিতকরণ বা মোকদ্দমার সমাপ্তি। এই বিষয়গুলো হচ্ছে তামাদি আইনের উদ্দেশ্য। আপনারা এই পয়েন্টগুলো মনে রেখে একটু বিশ্লেষণ করে দিলেই হবে। এরপর
আমরা 4 নম্বর প্রশ্নটা দেখছি যে তামাদি আইন একটা পদ্ধতিগত আইন, এটা তোমার উত্তরের যথার্থতা নিরূপণ করো। এটা সেম আগেও আমরা করেছি, প্রথম প্রশ্নটার মতোই, ওটা নিয়ে আর কথা বলার কিছু নাই, এটা একবার দেখবেন। এরপরে আমরা এটা দেখি, বার কাউন্সিল 2023 আসছিল, এটাও মোটামুটি সেম টাইপের প্রশ্ন। লিমিটেশন bars the remedy but does not destroy the right, লিমিটেশন অ্যাক্ট 1908 অনুসারে এদের ব্যতিক্রম সহযোগী থেকে আলোচনা করুন। আসলে দেখেন, তামাদি আইন একটা পদ্ধতিগত আইন। তামাদি আইন পদ্ধতিগত আইন হওয়ার এটি কোনো পক্ষের অনুকূলে কোনো অধিকার সৃষ্টি করে না, বা এই আইন মোকদ্দমা দায়েরের কোনো কারণ বা সংজ্ঞায়িত করে না। তামাদি আইন কোনো মোকদ্দমা, আপিল বা আবেদন দায়েরের তামাদির মেয়াদ উল্লেখ করে, উক্ত মেয়াদ গণনার পদ্ধতি বর্ণনা করে, উক্ত মেয়াদ অতিবাহিত হওয়ার পর দায়েরকৃত মোকদ্দমা, আপিল বা আবেদনের ফলাফল নিয়ে আলোচনা করে। তামাদি আইন মূল ভাষ্য হলো তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা, আপিল, আবেদন খারিজ হবে, কিন্তু যে অধিকার বা প্রতিকার বলবৎ করার জন্য উক্ত মোকদ্দমা দায়ের করা হয়েছিল, উক্ত অধিকার বা প্রতিকারটি বিলুপ্ত হবে না। তাহলে তামাদি আইন অতিবাহিত হওয়ার কারণে মোকদ্দমা বাড়িত হয়েছে বা দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয়েছে, এবং এই কারণে তামাদিতে বাড়িত অধিকার বা প্রতিকারটি আদালতের মাধ্যমে বলবৎ করা যায় না। কিন্তু কিন্তু তামাদি আইন যেহেতু উক্ত অধিকার বা প্রতিকারটি বিলুপ্ত করেনি, সেহেতু অন্য কোনো পন্থায় সেটা বলবৎ করা যেতে পারে। যেমন এই যে ঋণের টাকা আদায়ের জন্য নির্ধারিত আমাদের মেয়াদ অতিবাহিত হওয়ার কারণে আদালত মোকদ্দমা দায়ের করে উক্ত অর্থ আদায় করা যাবে না, কিন্তু ঋণ গ্রহীতা উক্ত অর্থ স্বেচ্ছায় পাওনাদারকে ফেরত দিতেও কোনো বাধা নেই। এই ক্ষেত্রে দেনাদার ঋণটি যে তামাদিতে বাধিত সেটা সম্পর্কে অবগত না হয়ে যদি পাওনাদারকে ঋণ পরিশোধ করে দেয়, উক্ত ক্ষেত্রে দেনাদার পাওনাদারের বিরুদ্ধে উক্ত অর্থ ফেরতের মামলা দায়ের করতে পারে না, এই যুক্তিতে যে ঋণ উদ্ধারের অধিকার তামাদিতে বাধিত হয়েছে। তাইলে আমরা দেখি ব্যতিক্রম যেটা আছে সেটা হলো আপনার হলো তামাদি আইন কোনো পক্ষের অনুকূলে অধিকার সৃষ্টি করে না। এই নিয়মের ব্যতিক্রম তামাদি আইনের 28 ধারায় বর্ণিত আছে। তাই 28 ধারায় সম্পত্তিতে অধিকার বিলুপ্তি নিয়ে আলোচনা করা হয়ে, অর্থাৎ 28 ধারায় বলা হয়েছে কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার বিষয়ে তামাদি আইন যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর উক্ত সম্পত্তিতে বাদের অধিকার বিলুপ্ত হবে। অর্থাৎ 28 ধারার অধীন শুধুমাত্র সম্পত্তিতে এক পক্ষের অধিকার বিলুপ্ত হয় না, অপর উক্ত সম্পত্তিতে যে ব্যক্তি বিরুদ্ধ দখল ছিল তার চূড়ান্ত মালিকানাও সৃষ্টি হয়। তাহলে দুটাই আছে। এরপর দেখেন আমরা চ্যাপ্টার 2 দেখি যে প্রশ্ন 6 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি যে মোকদ্দমাটি তামাদিতে বাড়িতে বলতে আপনি কি বুঝেন? তামাদিতে বাড়িতে অর্থ হলো, সাধারণত তামাদি শব্দের অর্থ হলো নির্ধারিত সময় অতিক্রম হওয়া। আইনের তামাদি অর্থ হলো কোনো প্রতিকার প্রার্থনার জন্য আইনের নির্ধারিত সময় অতিক্রম হওয়া। সুতরাং আইনি মোকদ্দমা দায়ের করার জন্য নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে মোকদ্দমাটি তামাদি হয়েছে বলে গণ্য হবে। অন্যদিকে বারিত শব্দের অর্থ হলো বিরত রাখা, নিষিদ্ধ করা, খারিজ করা। সুতরাং মোকদ্দমাটি তামাদিতে বারিত অর্থ হলো মোকদ্দমা দায়েরের জন্য নির্ধারিত সময় অতিক্রম হওয়ার মোকদ্দমাটি নিষিদ্ধ করা, খারিজ করা বা বারিত করা। তাই কোনো মোকদ্দমা কতদিনের মধ্যে দায়ের করতে হবে তা তামাদি আইনের প্রথম শিডিউলে উল্লেখ করা হয়েছে। যেমন প্রথম শিডিউলের 113 অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য নির্ধারিত সময় হলো 1 বছর। আবার তামাদি আইনের প্রথম শিডিউলের 3 অনুচ্ছেদ অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দখল পুনরুদ্ধার মোকদ্দমা দায়েরের সময় হলো 6 মাস। মোকদ্দমার আপিল, রিভিউ, তারপর ও দরখাস্ত দাখিলের জন্য তামাদি আইনের এই প্রথম শিডিউলে এবং অন্যান্য আইনে উল্লেখিত সময়ের মধ্যে মোকদ্দমা দায়ের না করলে আদালত মোকদ্দমাটি তামাদি আইনের 3 ধারা অনুযায়ী খারিজ করে দিবে, কারণ মোকদ্দমাটি তামাদি হওয়ার কারণে মোকদ্দমাটি বারিত, খারিজ বা বাতিলযোগ্য। সুতরাং মোকদ্দমাটি তামাদিতে বারিত অর্থ হলো মেয়াদ উত্তীর্ণের কারণে বারিত, খারিজ বা বাতিলযোগ্য মোকদ্দমা। এরপরে আমরা একটু পরের প্রশ্নটা একটু দেখি যে পক্ষগণ একমত হয়ে তাদের মেয়াদ বৃদ্ধি করতে পারে না। তাহলে এই যে এই বিধানটা হচ্ছে হলো আপনার হলো সেকশন 3-এ বলা আছে যে পক্ষগণ একমত হয়েও তাদের মেয়াদ বৃদ্ধি করতে পারে না। তামাদি আইনের 3 ধারা তামাদি আইনের প্রথম তফসিলে বর্ণিত মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মোকদ্দমা, আপিল বা আবেদন খারিজ করা আদালতের জন্য বাধ্যতামূলক করেছে। 3 ধারার বিধানটি বাধ্যতামূলক হওয়ায় তামাদি আইনের বিধান ব্যতীত অন্য কোনো নীতি ব্যবহার করে তাদের মেয়াদ বৃদ্ধির কোনো সুযোগ রাখা হয়নি। অন্য কোনো নীতি তামাদি আইনের বিধানের পরিপূরক হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। পক্ষগণের তামাদের কোনো বিধান হতে অব্যাহতি দিতে আদালতে কোনো বিবেচনামূলক ক্ষমতা দেওয়া হয়নি। এই কারণে 3 ধারায় বাইরে যে আদালত পক্ষগণের সম্মতিতে তাদের মেয়াদ বৃদ্ধি করতে পারে না। তাদের বিধিবদ্ধ আইনি বিষয় হয় এবং যেহেতু আইনের বিরুদ্ধে স্টপ এলের নীতি প্রয়োগ করা যায় না, সেহেতু পক্ষগণ একমত হয়েও তাদের মেয়াদ বৃদ্ধি করতে
পারে না। পক্ষগণ কর্তৃক একমত হয়ে তামাদের মেয়াদ বৃদ্ধি করার সুযোগ রাখা অর্থ হলো তামাদি আইনের 3 ধারার বিধানের বিরুদ্ধে যাওয়া। অন্যদিকে চুক্তি আইনের 28 ধারা অনুসারে যে সময়ের মধ্যে চুক্তির কোনো পক্ষ তার অধিকার বলবৎ করতে সে সময় সীমিত করে সম্পাদিত প্রত্যেকটি সম্মতি বাতিল বলে গণ্য হবে। সুতরাং পক্ষগণ একমত হয়ে অধিকার বলবৎ করতে নির্ধারিত সময় সীমিত করে দিয়ে কোনো সম্মতিতে উপনীত হলেও এমন সম্মতি বাতিল মর্মে গণ্য হবে। সুতরাং পক্ষগণ তামাদি আইনের বিধানের বাইরে যে নিজেদের মধ্যে কোনো চুক্তি করতে পারে না, তামাদি আইনের কোনো বিধানে প্রদত্ত অধিকার ত্যাগ করতে একমত হতে পারে না। উল্লেখিত কারণে পক্ষগণ একমত হয়েও তাদের মেয়াদ বৃদ্ধি করতে পারে না। এরপরে আমরা এরপরে প্রশ্ন দেখি। দেখেন, কে এল এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার জন্য 2/7/2024 তারিখে আদালতের সেরাস্তায় আর্জি জমা দেয়, কিন্তু কোর্টটি পর্যাপ্ত না পাওয়ায় সেরাস্তাদার আর্জিটি রেজিস্ট্রিভুক্ত করেননি। পরবর্তীতে 4/7/2024 তারিখে দেখা যায় যে মোকদ্দমাটি তামাদির সময় অতিক্রম হয়ে গেছে। এক্ষেত্রে আর্জিটির আইনত পরিণত কি? ডিলিমিটেশন অ্যাক্ট 1908 এর বিধান অনুসারে উত্তর দিন। তাহলে কি বলতেছে, আর্জিটি আইনত পরিণতি কি? 3 ধারা অনুসারে আদালত আর্জি প্রত্যাখ্যান করবে না। 2/7/2024 তারিখে মোকদ্দমা দায়ের হয়েছে মর্মে গণ্য হবে এবং আদালত আর্জিটি গ্রহণ করবে। 3 ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে বিবেচিত হবে যখন উপযুক্ত কর্মকর্তার নিকট আর্জি দাখিল করা হয়। আর্জিটি গ্রহণ করতে প্রয়োজনীয় কোর্ট ফি প্রদানপূর্বক পরবর্তী যেদিনে আর্জিটি দাখিল করা হয় সেই দিনে মোকদ্দমাটি দায়ের করা হয়েছে সেটা বলা যায় না। সুতরাং কোর্টটি পর্যাপ্ত না হয় সেরাস্তাদার আর্জিটি রেজিস্ট্রিভুক্ত না করলে 2/7/2024 তারিখ সংশ্লিষ্ট আদালতের সেরাস্তায় আর্জি জমা প্রদান করায় 3 ধারা অনুসারে মোকদ্দমাটি দায়ের হয়েছে মর্মে গণ্য হবে এবং মোকদ্দমাটি তামাদিতে বাড়িত হবে না। আদালত আর্জিটি প্রত্যাখ্যান করবে না, কারণ 4/7/2024 তারিখে মোকদ্দমাটি তামাদের মেয়াদ অতিবাহিত হয়ে গেছে, সেটা আর্জি গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হতে পারে না। এরপর ধরুন একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করা নির্ধারিত তামাদের মেয়াদ শেষ ছিল 14/10/2020 এবং 15/10/2020 তারিখে দেওয়ানি আদালত খোলা ছিল এবং সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক অধীন ছুটিতে ছিলেন। 15/10/2020 তারিখে বাদীর বাবা মৃত্যুবরণ করেন। 13/10/2020 এবং 14/10/2020 খ্রিস্টাব্দ তারিখ সাপ্তাহিক ছুটির দিন ছিল। তাহলে 16/10/2020 তারিখ সরকার ঘোষিত দেশব্যাপী বিশেষ ছুটি ছিল এবং 12/10/2020 17 থেকে 2020 তারিখ কর্মদিবস ছিল। এই অবস্থায় মানে সংশ্লিষ্ট আইন উল্লেখে মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ নির্ধারণ করুন। বার কাউন্সিল পরীক্ষা 2020 আসছে, তাহলে মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ ছিল 15/10/2020। যেহেতু 14/10/2020 তারিখ মোকদ্দমা দায়ের করার নির্ধারিত আমাদের শেষ দিবস ছিল, যেহেতু উক্ত দিন সাপ্তাহিক ছুটি ছিল, সেহেতু 15/10/2020 তারিখ মোকদ্দমা দায়ের করার সর্বশেষ তারিখ হবে, কারণ উক্ত দিনে দেওয়ানি আদালত খোলা ছিল। উক্ত তারিখে যদিও বাদীর বাবা মৃত্যুবরণ করেছে, তবুও এমন কারণে তাদের মেয়াদ বৃদ্ধি করার কোনো সুযোগ 4 ধারায় দেওয়া হয়নি। যেহেতু এটা কোনো মোকদ্দমা, সেহেতু বাবার মৃত্যু যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করে 5 ধারার উক্ত মোকদ্দমাটি 15/10/2020 তারিখে গ্রহণ করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা বুঝে গেছি যে তামাদি আইনের 4 ধারার সুবিধা গ্রহণ করতে হলে প্রাথমিক শর্তটি পূরণ করতে হবে। সেটা অর্থ হলো আদালত বন্ধ থাকা, আর্জি বা পিটিশন বা আবেদন গ্রহণ করতে আইনত ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি উপস্থিত না থাকলে উক্ত ক্ষেত্রে 4 ধারার উদ্দেশ্য আদালত বন্ধ মর্মে গণ্য হবে। তাইলে আদালত বন্ধ থাকা বলতে আর্জি বা পিটিশন বা আবেদন গ্রহণ করতে আইনত ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপস্থিত না থাকলে তাইলেই 4 ধারার বন্ধ আছে বলে গণ্য হবে। অন্যদিকে আর্জি পিটিশন বা আবেদন গ্রহণ করতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা দেওয়ানি আদালত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথা বিচারক বা আদালতের ক্লার্ক উপস্থিত থাকলে উক্ত ক্ষেত্রে আদালত বন্ধ মর্মে গণ্য করা যায় না। তাহলে দেওয়ানি আদালতের বিচারক ছুটিতে থাকা আদালতের বন্ধ আছে মর্মে বলা যায় না। এমন ক্ষেত্রে মোকদ্দমাটি আর্জিটি আদালতের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হবে। দেওয়ানি কার্যবিধির 4 আদেশের 1 বিধি অনুসারে প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা আদালতে আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে এবং আর্জি গ্রহণের জন্য নিযুক্ত কর্মকর্তার নিকট দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে। সুতরাং বিচারক ছুটিতে থাকলেও আর্জি গ্রহণের জন্য নিযুক্ত কোনো কর্মকর্তা উপস্থিত থাকলে আদালত বন্ধ মর্মে গণ্য হবে না এবং এই ক্ষেত্রে উক্ত ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট আর্জি দাখিল করে মোকদ্দমা দায়ের করতে হবে। এরপর দেখেন, যে ক্ষেত্রে অফিস খোলা থাকে উক্ত ক্ষেত্রে আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকা 4 ধারা অনুসারে আদালত বন্ধ মর্মে গণ্য হওয়া। সুতরাং 15/10/2020 তারিখে বিজ্ঞ বিচারক ছুটিতে থাকা আদালত বন্ধ মর্মে গণ্য হবে না। সেহেতু 15/10/2020 তারিখে দেওয়ানি আদালত খোলা ছিল, সেহেতু উক্ত দিনে আর্জি গ্রহণের জন্য নিযুক্ত অন্য কোনো কর্মকর্তা উপস্থিত ছিল মর্মে গণ্য করা যায়। এটা আমরা বুঝে গেছি যে আসলে কোন কোন ক্ষেত্রে কোনটা সর্বশেষ তারিখ, সেটা আমরা বুঝে গেছি যে আসলে 4 ধারার গল্প হচ্ছে যে কোনো নিজের কোনো বিশেষ পরিস্থিতি না থাকলে, অন্যের বাবা মারা গেলেও, বিচারক ছুটিতে থাকলেও ওদিন বন্ধ বলে গণ্য হবে না, সেটাই আমরা বুঝতে পেরেছি।
এরপরে দেখেন, বাদী হিসেবে বিবাদী বিয়ের বিরুদ্ধে সরকারি জজের নিকট মোকদ্দমা দায়ের করে গত 24/8/2013 তারিখে মোকদ্দমাটি খারিজ হয়। উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করা হয়। জেলা জজ উক্ত মোকদ্দমাটি পুনরায় বিচার করতে 12/12/2015 তারিখে বিচারিক আদালতে ফেরত দেয়। অতঃপর 7/7/2017 সালে মোকদ্দমাটি একতরফা ডিগ্রি হয়। এরপরে 2/3/2022 তারিখে বিবাদী সত্য ঘোষণা বা একতরফা ডিগ্রি ষড়যন্ত্রমূলক, প্রতারণামূলক এবং অকার্যকর মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমাটি রক্ষণীয় কি? তাহলে দেখেন, মোকদ্দমাটি রক্ষণীয় না, কারণ মোকদ্দমাটি তামাদিতে বাড়িত। এই কারণে তামাদি আইনের 3 ধারায় মোকদ্দমাটি খারিজ হবে। তামাদি আইনের প্রথম তফসিলের 95 অনুচ্ছেদ অনুসারে প্রতারণার মাধ্যমে অর্জিত ডিগ্রি বাতিলের জন্য, প্রতারণার কারণে অন্য কোনো প্রতিকারের জন্য মোকদ্দমা দায়ের করার তামাদের মেয়াদ 3 বছর। যেহেতু তিনি সংক্ষুব্ধ পক্ষ প্রতারণার বিষয়টি জানতে পারে, সেদিন ওদের 3 বছরের মধ্যে মোকদ্দমাটি দায়ের করতে হবে। যেহেতু একতরফা ডিগ্রি প্রদান করা হয় 7/7/2017 সালে, যেহেতু বিবাদী বিষয়টি অবগত ছিল, সেহেতু সেদিন থেকে 3 বছরের মধ্যে উক্ত একতরফা ডিগ্রি ষড়যন্ত্র, প্রতারণামূলক, অকার্যকর এবং এর কারণে বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করা উচিত ছিল। কিন্তু মোকদ্দমাটি দায়ের করা হয়েছে 2/3/2022 তারিখে, প্রায় 5 বছর পর। এই কারণে মোকদ্দমাটি তামাদিতে বাড়িত 3 ধারা অনুসারে খারিজ হবে। আমরা মোটামুটি 11 নং প্রশ্নতে আমরা চলে আসছি। দেখি এখানে কি বলতেছে, তামাদের মার্জনা বলতে কি বুঝান? তামাদের মার্জনা বলতে কি বুঝেন? কোন আইনের কোন ধারা বলে তামাদি মার্জনা দরখাস্ত করা যায়? তাইলে আমরা ইতিমধ্যে তামাদের মার্জনা অলরেডি আমরা এটা কোথায় দেখেছি, এটা আমরা 5 ধারাতে দেখেছি। সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। কোন কোন ক্ষেত্রে কোথায় প্রযোজ্য হয় সেটাও আমরা দেখব। বিশেষ করে তামাদের মার্জনা, অর্থাৎ যখন কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে যদি যথেষ্ট কারণ দেখাইতে পারলে, সব ক্ষেত্রে না, আপিল, আপনার লিভ আপিল, তারপরে রিভিউ, রিভিশন বা অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় আর কি। কোন কোন প্রকার মোকদ্দমা তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যায়, কোন কোন প্রকার মোকদ্দমায়, সেটাও আমরা দেখব। তারপরে হলো তামাদির মার্জনার সুবিধা পাওয়ার জন্য একজন প্রার্থীকে যেসব শর্ত পূরণ করতে হবে তা ব্যাখ্যা করুন। ঠিক আছে, এরপরে আমরা একটু সামনে দেখে যাই। দেখেন, তামাদির মার্জনার অর্থটা কি? সাধারণত তামাদি শব্দের অর্থ হলো নির্ধারিত সময় অতিক্রম হওয়া। তামাদি আইনের শব্দের অর্থ হলো কোনো প্রতিকার প্রার্থনার জন্য আইনে নির্ধারিত সময় অতিক্রম হওয়া। কোনো মামলা তামাদি হয়ে গেলে, অর্থাৎ মামলা দায়েরের জন্য নির্ধারিত সময় অতিক্রম হয়ে গেলে উক্ত অতিক্রম সময় মার্জনা বা মকুব করার জন্য মামলার সংশ্লিষ্ট পক্ষ আবেদন করতে পারে। তামাদি আইনের অধীন তামাদির মেয়াদ মকুব করার জন্য আবেদন করলে আদালত উক্ত আবেদন মঞ্জুর করে তামাদির মেয়াদ মকুব করে আদেশ দিলে তা তামাদি মার্জনা বলে গণ্য হবে। অর্থাৎ তামাদি আইনের 1908 এর অধীন তামাদের মার্জনার অর্থ হলো তামাদি আইনের 5 ধারায় উল্লেখিত ক্ষেত্রে সত্ত্বে তামাদের মেয়াদ মার্জনা করা। দেখেন, এরপরে যে আইনের অধীন তামাদের মার্জনা দরখাস্ত করা যায়, এটা হলো 5 ধারায় তামাদি মার্জনা দরখাস্ত দায়ের করা যায়। তামাদি আইনের 5 ধারায় মোকদ্দমায় পক্ষদ্বয়কে তামাদের মেয়াদ মকুবের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। যে সকল মোকদ্দমায় তামাদের মার্জনা আপনার দরখাস্ত করা যায় নিম্নলিখিত ক্ষেত্রে, সেগুলো হচ্ছে হলো আপিল, আমরা বললাম আপিল করার অনুমতি দরখাস্ত, রায়, রিভিউ এর আবেদন, রিভিশনের দরখাস্ত এবং অন্য কোনো আবেদনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা যায়। তামাদির মার্জনার জন্য একজন প্রার্থীর যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলো হলো যথেষ্ট কারণ। তামাদি আইনের 5 ধারা আদালতকে বিলম্ব মকুবের ক্ষমতা দেওয়া হয়েছে যদি আবেদনকারী সন্তোষজনকভাবে দেখাতে পারে যে যথেষ্ট কারণে সে নির্ধারিত দিনে সময় আবেদন করতে পারেনি। কিন্তু এই আইনের 5 ধারা যথেষ্ট কারণের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। যথেষ্ট কারণ অর্থ হলো যে কারণটি শর্ত বা বিশ্বস্ত, প্রকৃত, যুক্তিসিদ্ধ কারণ বা পক্ষগণের নিয়ন্ত্রণের বাহিরে কারণ বা সতর্কতা এবং সাবধানতার পরও এড়ানো সম্ভব হয় না, এমন কারণ যথেষ্ট কারণ হিসেবে গণ্য হবে। কোন বিষয়সমূহ যথেষ্ট কারণ সৃষ্টি করে তা নির্ধারণে কোনো বাধা নিয়ম নেই। এটা প্রত্যেকটি মামলা, ঘটনা এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে। আবেদনকারী অসুস্থতা বা কারাবাস, সরল বিশ্বাসে আবেদনকারী কর্তৃক ভুল কার্যধারা গ্রহণ, সরল বিশ্বাসে আইনজীবী বা আইন উপদেষ্টার ভুল রায়, রিভিউর কপি প্রস্তুতিতে আদালতের কর্মকর্তার ভুল, আইনজীবীর অসুস্থ ইত্যাদি যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা নিয়ে আদালত বিলম্ব মকুব করতে পারে। এরপর দেখেন, আকুব আলী বনাম ফুলচাঁদ 12 BLD ACD 479, এই মামলা দরখাস্তকারী জন্ডিস রোগে আক্রান্ত থাকা অবস্থায় স্থানীয় কবিরাজের চিকিৎসাধীন ছিল। যদিও তিনি অসুস্থতা সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেনি, তবুও দরখাস্তকারী সরল বিশ্বাসে আপনার সন্তোষজনক উপায়ে দরখাস্ত দায়েরের 365 দিন বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারায় হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে দরখাস্তকারী 350 দিন বিলম্ব করেছিল। আপিল আবেদন দায়েরে বিলম্বের জন্য গুরুতর অবহেলা ছিল না। 5 ধারা বিলম্ব মকুবের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে বিলম্বের ক্ষেত্রে তার কোনো গুরুতর অবহেলা ছিল না, এবং গুরুতর অবহেলার কারণে আপিল বা দরখাস্ত দায়েরে বিলম্ব হলে উক্ত ক্ষেত্রে আদালত বিলম্ব মকুব করতে
পারে না। তবে কিছু ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ সাধারণ অবহেলার যথেষ্ট কারণ হিসাবে গ্রহণ করে বিলম্ব মওকুফ করেছে। মামলার নথি হারানোর কারণে আদালত আবেদন দায়েরে বিলম্ব গুরুতর অবহেলা বিধায় আদালত বিলম্ব মওকুফ করেনি। পূর্ব পাকিস্তান বনাম আব্দুল হামিদ দর্জি 21 ডিএলআর 824 এই মামলায় সরকার 441 দিন বিলম্ব মওকুফের জন্য আবেদন করছিল। বিলম্বের কারণ হিসাবে সরকার পক্ষ ব্যাখ্যা প্রদান করে যে অতিরিক্ত ডেপুটি কমিশনার আপিল দায়েরের জন্য আইনজীবীকে প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু ফাইল হারিয়ে যাওয়ার কারণে আপিল দায়ের করা সম্ভব হয়নি। মামলার নথি হারানো গুরুতর অবহেলা বিধায় আদালত বিলম্ব মওকুফের আবেদন খারিজ করে দেয়। এরপরে হলো বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা। আবেদনকারী বিলম্বের বিষয়ে আদালতকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারলে আদালত উপযুক্ত ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে পারে। প্রত্যেক দিনের বিলম্বের কারণ ব্যাখ্যা করতে হবে, প্রত্যেক দিন, এটা একটু মাথায় রাখতে হবে। প্রত্যেক দিনের বিলম্বের কারণ ব্যাখ্যা করার বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করতে হবে যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। বাংলাদেশ বনাম সোলাইমান বিওয়া 47 ডিএলআর 1995-244 এই মামলায় দরখাস্তকারী 299 দিনের বিলম্বের কারণে মাত্র 27 দিন বিলম্বর কারণ ব্যাখ্যা করছিল, কিন্তু এই 27 দিনের বিলম্বের কারণ সাধারণভাবে ব্যাখ্যা করছিল এবং আদালত মত প্রকাশ করে যে যেহেতু প্রতিদিন ভিত্তিক ব্যাখ্যা দেওয়া হয়নি, সেটা তামাদি আইনের 5 ধারা অনুযায়ী পর্যাপ্ত ব্যাখ্যা বলে গণ্য করা যায় না। তাই আদালত বিলম্ব মওকুফের আবেদনটি খারিজ করে দেয়। এরপরে হলো সরল বিশ্বাসে বিলম্বের ব্যাখ্যা। কোনো বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে কতদিন বিলম্ব হয়েছে সেটা প্রশ্ন নয়, কিভাবে এবং সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে তাই মূল বিবেচ্য বিষয়। তাহলে সরল বিশ্বাসে বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা বিলম্বের মওকুফের ভিত্তি হতে পারে। এরপরে আমরা পরের প্রশ্ন দেখি। প্রশ্ন নং 12, বিলম্ব মওকুফের নীতি ব্যাখ্যা করুন। আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত কোন কোন কারণে বিলম্ব মওকুফ করতে পারে? বিশেষ আইনের ক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য কি? প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন। তাহলে বিলম্ব মওকুফ এর নীতি ব্যাখ্যা করুন। আপিল কিংবা আচ্ছা, আমরা এই প্রশ্ন না বলি, একই কথা। বিলম্ব মওকুফের নীতিটি ব্যাখ্যা। তামাদি আইনের 5 ধারা বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনার বিষয়টি আলোচনা করা হয়েছে। বিলম্ব মওকুফ নীতির মূল কথা হলো যথেষ্ট কারণ বিলম্বিত আপিল, আবেদন, রিভিশন দরখাস্ত বা অন্য আইনের অধীন কোনো দরখাস্ত আদালতের কর্তৃক গ্রহণযোগ্য হবে। তামাদি আইনের 5 ধারা অনুসারে কোনো আপিল বা আপিল অনুমতির দরখাস্ত, রিভিউ বা রিভিশনের দরখাস্ত তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য করা হয়েছে। এমন আইনের দায়েরকৃত কোনো দরখাস্ত উহাতে লিখিত তামাদির মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরও গ্রহণ করা যায়। সেক্ষেত্রে আপিলকারী বা আবেদনকারী আদালতকে সন্তুষ্ট করে যে এমন নির্ধারিত সময়ের মধ্যে আপিল বা আবেদন না করা তার যথেষ্ট কারণ ছিল। এরপরে দেখেন বিলম্ব মওকুফের কারণ সমূহ। তাইলে কখন কখন করবে? যে যথেষ্ট কারণ থাকলে আমরা আগের প্রশ্ন পড়েছি, এই যে আমরা ডিএলআরটা দিব, আকুব আলী বনাম ফুলজান 12 বিএলডি এসসিডি 479, আপিল বা আবেদন বিলম্বে গুরুতর অবহেলা ছিল না, এগুলো দিবেন। বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা, এই বিষয়গুলো আসবে। হ্যাঁ, সরল বিশ্বাসে বিষয়টি ব্যাখ্যা। তারপর বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার প্রযোজ্যতা। তাইলে বিশেষ আইনের ক্ষেত্রে আমরা এটা একটু দেখি। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার প্রযোজ্যতা। তামাদি আইনের 29 ধারার 2 পদ অনুসারে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য নয়। এই কারণে তামাদের বিশেষ মেয়াদ নির্ধারণ করেছে। এমন কোন আইনে উল্লেখিত বিশেষ তামাদের মেয়াদের 5 ধারা প্রযোজ্য করে বিলম্ব মওকুফ করা যায় না। তাইলে প্রশ্নে তামাদি আইন 1908 হলো সাধারণ আইন বা অন্যান্য সকল আইন যেখানে তামাদের বিশেষ মেয়াদ বর্ণনা করা হয়েছে, সেই সকল আইন তামাদের প্রশ্নে বিশেষ আইন হিসেবে বিবেচিত হবে। তাহলে প্রসিকিউশন কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের তামাদের মেয়াদ তামাদি আইনের 157 অনুচ্ছেদে 6 মাস উল্লেখ করা হয়েছে। এই ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 417(2) ধারায় অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিলের তামাদের মেয়াদ ফৌজদারি কার্যবিধি 417(3) ধারায় 60 দিন উল্লেখ করা হয়েছে। যেহেতু অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার তামাদের মেয়াদ তামাদি আইনের শিডিউলে উল্লেখ করা হয়নি, যেহেতু এটি একটি পৃথক ফৌজদারি কার্যবিধি 417(3) ধারায় উল্লেখ করা হয়েছে, খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে দায়ের বিলম্ব করলে 5 ধারার বিধান প্রয়োগ করে বিলম্ব মওকুফ করা যায় না। কিন্তু অন্যদিকে বিশেষ ক্ষমতা আইন 1974 30 ধারা আপিলের মেয়াদ 30 দিন, নারী শিশু নির্যাতন দমন আইনে 28 ধারা আপিলের মেয়াদ হলো 60 দিন, অর্থনীতি আদালতে 2003-41 ধারা হাইকোর্ট বিভাগে 60 দিনের মধ্যে অর্থাৎ যাদের নিকট 30 দিনের মধ্যে আপিল দায়ের এবং তাদের মেয়াদ উল্লেখ করা হয়েছে। যেহেতু এই সকল মেয়াদগুলো তামাদি আইনের শিডিউলে উল্লেখিত তামাদের মেয়াদ থেকে ভিন্ন, সেহেতু এই সকল মেয়াদ বিশেষ তামাদের মেয়াদ হিসেবে গণ্য হবে এবং তামাদি আইনের 5 ধারা এই সকল তামাদের মেয়াদ প্রযোজ্য হবে না।
এরপরে সুতরাং তামাদি আইনের শিডিউলে উল্লেখিত মেয়াদ ভিন্ন অন্য কোনো আইনে তামাদের মেয়াদ ভিন্ন মেয়াদ উল্লেখ থাকলে উক্ত মেয়াদ অতিবাহিত হওয়ার পর আপিল বা আবেদন দাখিল করা হলে উক্ত ক্ষেত্রে তামাদি আইনের ফাঁসদারা বিধান প্রযোজ্য করে উক্ত বিলম্ব মওকুফ করা যায় না। এরপর আমরা 13 নম্বর প্রশ্নটা একটু দেখি। এটা বিজিএস পরীক্ষা 2010-এ আসছে যে কোন ধরনের মামলা কি কারণে তামাদি আইন 1908 5 ধারা অনুসারে তামাদি মওকুফের সুযোগ আছে। তাইলে মোটামুটি যে ধরনের মামলায় বিলম্ব মওকুফের সুযোগ আছে সেটা আমরা এখানে দেখেছি। 5 ধারায় এখানে 5 ধরনের ক্ষেত্রে সেটা আমরা জানি, আর কারণগুলো আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি যে বিলম্ব মওকুফের কারণগুলো হলো যথেষ্ট কারণ, তারপরে হলো এখানে আমরা ডিএলআর দেবো, তারপরে আপিল বা আবেদন বা বিলম্বে গুরুতর অবহেলা ছিল না, তারপরে হলো সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি ব্যাখ্যা, তারপরে এই ধারাটির অপব্যবহারের সম্ভাবনা আছে কি, আপনি আপনি কি মনে করেন? তাহলে তামাদি আইনে 5 ধারা বিলম্ব মওকুফের ক্ষমতা অপব্যবহারের সম্ভাবনা আছে, যেহেতু 5 ধারা তাদের মওকুফের আবেদন গ্রহণ প্রত্যাখ্যান বিষয়টি আদালতের বিবেচনামূলক ক্ষমতা, এবং যেহেতু আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য, সেহেতু 5 ধারাটি অপব্যবহারের সম্ভাবনা থাকলে উক্ত ক্ষমতা আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য। বিলম্ব মওকুফের আপনার আবেদন করা হয়েছে শুধুমাত্র এই কারণে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করা যায় না, বরং বিলম্বের যথেষ্ট কারণ আছে মর্মে আদালতকে সন্তুষ্ট করতে হবে। যেমন এমনভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করার ফলে মোকদ্দমার জয়ী পক্ষের অনুকূলে সৃষ্ট মূল্যবান অধিকার থেকে উক্ত পক্ষকে বঞ্চিত করতে পারে। সুতরাং বিবেচনামূলক বা স্বীকৃত নীতির ভিত্তিতে বিলম্ব মওকুফ করতে বা না করতে আদালতের যে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছে সেটা আপিল আদালত কর্তৃক সংশোধিত হওয়ার সুযোগ থাকতে হবে। যদিও 5 ধারা বিলম্ব মওকুফ করতে বা না করতে বিবেচনা ক্ষমতা প্রয়োগ করে কোনো বাধা ধরা নিয়ম বা বর্ণনা করা হয়নি, এই কারণে আদালত এমন ক্ষমতা প্রয়োগের স্বেচ্ছাচারী হতে পারে যা ন্যায় বিচারের পথে অন্তরায়। তথাপি আদালতের এমন ক্ষমতা প্রয়োগে প্রদত্ত সিদ্ধান্ত আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য হওয়ায় ধারাটির অপব্যবহার সংশোধনযোগ্য। আমরা 14 পর্যন্ত পড়েছি। আজকে আর কয়টা আছে এখানে আমরা দেখি, 14, 15, তাহলে একই কথা আমরা একটু 14টাও একই কথা। তামাদি সময় বর্ধিতকরণের পদ্ধতি বর্ণনা করুন। সেম একই কথা, কোন কোন ক্ষেত্রে এটা বর্ধিত করা যায়, এই যে এই 5টি ক্ষেত্রে 5টি ক্ষেত্রে এটা বর্ধিত হবে, এবং শর্তগুলো তো আগেরটাই যথেষ্ট কারণ এবং কি ছিল এই বিষয়গুলো থাকতে হবে। এরপরে আমরা 15 নম্বর প্রশ্নতে কি দেখতেছি, আপনার পর্যাপ্ত কারণ সাফিসিয়েন্ট কজ, এই ধারণাটি বিশ্লেষণ করুন। বিশেষ আইনের ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে এবং ডিলিমিটেশন এর মানে বিধান অনুযায়ী আলোচনা করুন। এটাও আমরা পড়ে ফেলেছি ইতিমধ্যে। পর্যাপ্ত কারণ বলতে আমরা প্রতিদিনের ব্যাখ্যাটা এখানে দিতে হবে। এরপরে বিশেষ আইনের ক্ষেত্রে বিশেষ আইনটাই প্রযোজ্য হবে, তামাদি আইন প্রযোজ্য হবে না, এটাই একই কথাবার্তা। এটাও আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, দরকার নাই। এরপরে আমরা দেখি আদালত কি তামাদি মওকুফের আবেদন মঞ্জুর করতে বাধ্য, আমরা সেটা একটু দেখি। আদালত কি 5 ধারা মোতাবেক দায়েরকৃত দরখাস্ত মঞ্জুর করতে বাধ্য? তামাদি মওকুফের আবেদন মঞ্জুর করতে আদালত বাধ্য কিনা? তামাদি আইন 5 ধারার তামাদি মওকুফের আবেদন মঞ্জুর করতে আদালত বাধ্য না। যদিও এই সম্পর্কে 5 ধারা কিছু বলা হয়নি, কিন্তু 5 ধারার তামাদি মওকুফের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়টি আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এই ক্ষেত্রে রফিকুল ইসলাম বনাম বাংলাদেশ 49 ডিএলআর 1997 476 এই মামলায় হাইকোর্ট বিভাগ বলেছে যে বিলম্ব মওকুফ আদালতের বিবেচনার উপর নির্ভর করে। যদি আদালত বিলম্ব মওকুফের কারণ বা এবং ব্যাখ্যায় সন্তুষ্ট হয় তাহলে বিলম্ব মওকুফ করতে পারে। কোন বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে কতদিন বিলম্ব মওকুফ হয়েছে সেটা প্রশ্ন নয়, কিভাবে সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে কিনা তা মূল বিবেচ্য বিষয়। যদি বিলম্বের ব্যাখ্যা সন্তোষজনক হয় এবং সরল বিশ্বাসে করা হয় তাহলে আদালত বিলম্ব মওকুফ করতে পারে। বাংলাদেশ বনাম সোলাইমান বিওয়ার এটা দিয়ে করছে, আর আমরা উচ্চ আদালতের এই ডিএলআরটাও দিব। রফিকুল ইসলাম বনাম বাংলাদেশ 49 ডিএলআর 1997 476 এই দুটা আমরা দেখবো। এরপর দেখেন 18তে কি বলা আছে। ডিলিমিটেশন অ্যাক্ট 1908 5 ধারার ইখতিয়ার প্রয়োগ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতায় অন্তর্ভুক্ত। এই যে এটা এখানে আমার বলে দিয়েছে, আপনি এই বক্তব্যের বিরুদ্ধে কিরূপ যুক্তি উপস্থাপন করবেন। তাহলে 5 ধারার ইখতিয়ার প্রয়োগের আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতায় অন্তর্ভুক্ত, আপনি এই বক্তব্যের বিরোধিতা করছেন। তাহলে বিরোধিতা করলে কিভাবে করবেন? আমাদের 5 ধারা তামাদি মওকুফের আবেদন মঞ্জুর করতে আদালত বাধ্য না। যদিও এই 5 ধারা কিছুই বলা হয়নি, 5 ধারা তামাদি মওকুফের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়টি আদালতের বিবেচনামূলক ক্ষমতা। এটা রোজ একটু আগে বললাম আমরা, রফিকুল ইসলাম বনাম বাংলাদেশ 49 ডিএলআর 1997 476 এই মামলায় হাইকোর্ট বিভাগ বলেছে যে বিলম্ব মওকুফ আদালতের বিবেচনামূলক নির্ভর করে। যদি আদালত বিলম্বের কারণ বা ব্যাখ্যায় সন্তুষ্ট হয় তাহলে বিলম্ব মওকুফ করতে পারে। কোন বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করার ক্ষেত্রে কতদিন বিলম্ব হয়েছে সেটা প্রশ্ন নয়, কিভাবে বা
এবং সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে কিনা তা মূল রয়েছে বিষয়। যদি বিলম্বের ব্যাখ্যা বা সন্তোষজনক বা সরল বিশ্বাসে করা হয় তাহলে আদালত বিলম্বের মৌকুফ করতে পারে। তবে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের বিরোধিতা করে নিম্নলিখিত যুক্তি উপস্থাপন করা যায়। তাহলে স্বেচ্ছাধীন ক্ষমতা কোনো ক্রমে স্বেচ্ছাচারী হবে না, স্বেচ্ছাধীন ক্ষমতা কোনো ক্রমে স্বেচ্ছাচারী হবে না। তামাদি আইনের 5 দ্বারা বিলম্ব মৌকুফ করা বা না করা আদালতের বিবেচনামূলক বা স্বেচ্ছাধীন ক্ষমতা। তবে আদালতের বিবেচনামূলক বা স্বেচ্ছাধীন ক্ষমতা কোনো ক্রমে স্বেচ্ছাচারী বা অস্পষ্ট অবাস্তব পন্থা প্রয়োগ করা যাবে না। এরপরে হলো স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগে বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা বিবেচনা নেওয়া। তাহলে 5 ধারা আদালতকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে, কিন্তু এই ক্ষমতা বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয়। 5 ধারা বিলম্ব মৌকুফের একমাত্র মাপকাঠি হলো বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা, এবং যে ক্ষেত্রে আবেদনকারী বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করে সেক্ষেত্রে আদালত দায়িত্ব জ্ঞানহীনতা বিলম্ব মৌকুফ করতে প্রত্যাখ্যান করতে পারে না। অর্থাৎ বিলম্ব মৌকুফ করতে বা না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের যুক্তিসঙ্গত কারণ আদেশে বিবেচনা করবে। এরপরে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের কোনো বাধা ধরা নিয়ম নেই। 5 ধারা বিলম্ব মৌকুফ করতে বা না করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের কোনো বাধা ধরা নিয়ম বর্ণনা করা হয়নি। তো এই কারণে আদালত এই ক্ষমতা প্রয়োগে স্বেচ্ছাচারী হতে পারে, যা যা ন্যায় বিচারের পথে অন্তরায়। এরপরে হলো সুবিবেচক বা স্বীকৃতি নীতির উপর প্রয়োগ। 5 ধারা বিবেচনামূলক ক্ষমতা আদালতের একটা ব্যাপক ক্ষমতা, কিন্তু এমন ক্ষমতা সুবিবেচক এবং স্বীকৃত নীতির ভিত্তিতে প্রয়োগ করা হয়। যে ক্ষেত্রে আদালত আইনের ভুল ধারণার ভিত্তিতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সেক্ষেত্রে এমন বিবেচনামূলক ক্ষমতা স্বেচ্ছাচারী ক্ষমতায় পরিণত হয়। তাহলে বিবেচনামূলক ক্ষমতা হালকাভাবে প্রয়োগ করা যাবে না। বিলম্ব মৌকুফের আবেদন করা হয়েছে শুধুমাত্র এই কারণে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করা যায় না। বিলম্বের যথেষ্ট কারণ আছে মর্মে আদালত সন্তুষ্ট হতে হবে। তেমন ভাবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করার ফলে মোকদ্দমার জয়ী বা পক্ষের অনুকূলে সৃষ্ট মূল্যবান অধিকার থেকে উক্ত পক্ষকে বঞ্চিত করতে পারে। সুতরাং সুবিবেচনামূলকভাবে স্বীকৃত নীতির ভিত্তিতে বিলম্ব মৌকুফ করতে বা না করতে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছে সেটা আপিল আদালত কর্তৃক সংশোধিত হওয়া সুযোগ থাকতে হবে। তাহলে এরপর দেখি আমরা 19টা একটু দেখি কি বলতেছে। দি কোর্ট হ্যাজ নো জুরিডিকশন টু স্ট্যান্ড টাইম হোয়ার দ্য পিটিশনার হ্যাজ বিন নেগলিজেন্ট ইন ইনএক্টিভ ডিলিমিটেশন অ্যাক্ট 1908 এর আমাদের সময় বৃদ্ধি সংক্রান্ত বিধান উল্লেখে মন্তব্য করবে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের সময় বৃদ্ধি সংক্রান্ত বিধান হলো এই যে 5টি ক্ষেত্রে, সেটা আমরা আগেও বলেছি। আর অবহেলার ক্ষেত্রে আদালত বিলম্ব মৌকুফ করতে পারে। দি কোর্ট হ্যাজ নো জুরিডিকশন এক্সটেন্ড টাইম হোয়ার দি পিটিশনার হ্যাজ বিন নেগলিজেন্ট ইন ইনএক্টিভ। এর অর্থাৎ যে ক্ষেত্রে দরখাস্তকারী অবহেলা বা নিষ্ক্রিয় ছিল সেক্ষেত্রে সমবৃদ্ধির কোনো ইখতিয়ার আদালতের নেই। যে পক্ষ তামাদি আইনের 5 ধারা সুবিধা গ্রহণ করতে চায় সেই পক্ষে আদালত অবশ্যই সন্তুষ্ট করবে যে মামলা পরিচালনার কোনো অবহেলা ছিল না, অত্যন্ত সচেতন ভাবে মামলা পরিচালনা করে আসছে। সেক্ষেত্রে দরখাস্তকারী অবহেলা আছে এবং দরখাস্তকারী উদাসীন, সেক্ষেত্রে তামাদির সময় বাড়ানোর কোনো ইখতিয়ার আদালতের নেই। বিলম্ব মৌকুফের প্রথম শর্ত হলো দরখাস্ত অবশ্যই প্রমাণ করবে যথেষ্ট কারণে তিনি নির্ধারিত সময়ে দরখাস্তটি দাখিল করতে পারেনি। গুরুতর অবহেলা দরখাস্ত বিলম্ব দায়ের করার যথেষ্ট কারণ না। তাই গুরুতর অবহেলার কারণে নির্ধারিত সময় দরখাস্ত দায়ের করতে না পারলে আদালত বিলম্ব মৌকুফ করবে না। কিন্তু হাইকোর্ট বিভাগ কিছু কিছু ক্ষেত্রে অবহেলা যথেষ্ট কারণ হিসেবে গ্রহণ করে বিলম্ব মৌকুফ করেছে। যেমন পূর্ব পাকিস্তান বনাম সুবোধ কুমার দাস 25/11/280 এই মামলায় সরকার পক্ষে 221 দিন বিলম্ব মৌকুফ করার জন্য আবেদন করছিল। আপিল দায়েরের বিলম্ব হওয়ার কারণ হিসাবে সরকার পক্ষ উল্লেখ করেছিল যে সরকারি উকিল জিপি তার ব্যক্তিগত কাজে ঢাকাতে ছিল এবং তার অনুপস্থিতিতে প্রাসঙ্গিক আদেশসমূহ নকল পাওয়া সম্ভব ছিল না। ডেপুটি কমিশনার সময় মতো পদক্ষেপ নিতে পারেনি। আদালত এই মর্মে মৌকুফ করে যে যেহেতু রাষ্ট্রীয় কাজে অনেক ব্যক্তিদের সমন্বয় করা হয়, সরকারের বিভিন্ন ব্যক্তি জড়িত থাকে, তাই অতি অল্প সময়ে প্রতিকারের জন্য আদালত আসা সম্ভব নাও হতে পারে। এরপরে পূর্ব পাকিস্তান বনাম আব্দুল হামিদ দর্জি। এটা আমরা দেখি এই মামলা 441 দিনের বিলম্বের আবেদন করেছিল, কিন্তু বিলম্বের কারণ হিসেবে সরকার পক্ষে ব্যাখ্যা প্রদান করে যে অতিরিক্ত ডেপুটি কমিশনার আপিল দায়েরের জন্য আইনজীবীকে প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু ফাইল হারিয়ে যাওয়ার কারণে আপিল দায়ের করা সম্ভব হয়নি। মামলার নথি হারানো গুরুতর অবহেলা বিধায় বিলম্ব মৌকুফের আবেদন খারিজ করে দেয়। তাহলে আমরা এই দুইটা ব্যাপারে দেখতে পারি, একটাতে দেয় আর একটাতে দেয় না। যেখানে উনি সরকারি কাজে ছিল ওখানে দিয়েছে, যেখানে উনি কাগজপাতি ফাইল হারিয়ে ফেলেছে সেখানে দেয় নাই। এই দুইটা ডিএলআর একটু মনে রাখবেন, দুটোই কাজে লাগতে পারে। এরপরে আমরা একটু দেখি মোকদ্দমা পরিচালনা প্রার্থীর গুরুতর ত্রুটি বা অবহেলা প্রমাণিত হওয়া সত্ত্বেও কি আদালত মানবিক কারণ উল্লেখে তামাদি মার্জনা করতে পারেন। এটা বার কাউন্সিল পরীক্ষা 2006 ছিল। তাহলে যদি দরখাস্তকারী তার গাফিলতির জন্য মোকদ্দমা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে আদালতের নিকট প্রতীয়মান হয়, তবে আদালত তামাদি মৌকুফ করতে পারে। হ্যাঁ, যদি দরখাস্তকারী গাফিলতির যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল বলে আদালতের নিকট প্রতীয়মান হয় তাহলে আদালত মৌকুফ করতে পারে। এটা একটা প্রশ্ন। তাহলে এটাও
2011 সালে আসছিল। এবার আমরা একটু উত্তরটা দেখি। গুরুতর অবহেলার ক্ষেত্রে আদালত বিলম্ব মওকুফ করতে পারে কিনা। যে পক্ষ তামাদি আইনের পাঁচ ধারা সুবিধা গ্রহণ করতে চায় সে পক্ষ আদালতকে অবশ্যই সন্তুষ্ট করবে যে মামলা পরিচালনা তার কোনো অবহেলা ছিল না, অত্যন্ত সচেতনভাবে মামলা পরিচালনা করে আসছে। তামাদি মওকুফের কারণ হবে কিনা তা দরখাস্তকারী কার্যাবলী থেকে বিবেচনা করতে হবে। যে ক্ষেত্রে দরখাস্তকারী অবহেলা আছে এবং দরখাস্তকারী উদাসীন, সেই ক্ষেত্রে তামাদির সময় বাড়ানো কোনো ইখতিয়ার আদালতের নেই। বিলম্ব মওকুফ প্রথম শর্ত হলো দরখাস্ত অবশ্যই প্রমাণ করবে যে যথেষ্ট কারণে তিনি নির্ধারিত সময়ে দরখাস্ত দাখিল করতে পারেনি। গুরুতর অবহেলা দরখাস্ত বিলম্ব দায়েরের যথেষ্ট কারণ না, তাই গুরুতর অবহেলার কারণে নির্ধারিত সময়ে দরখাস্ত দায়ের